আমি তাহার গোপন কথা পুস্তক আকারে ফাঁস করিয়া দিব, তাহার বিরুদ্ধে লড়াই করিব। এই লড়াইয়ে আমার একটি কন্যা সন্তান যথেষ্ট নহে। তখন দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের নিকট আমরা আরেকটি সন্তান প্রার্থনা করিলাম। দয়াময় দয়া করিয়া আমাদেরকে এই সন্তান দান করিলেন। মধু বলল, আর বলিবেন না। শেখ হাসিনা একটি প্রতারক ছাড়া আর কিছুই নহে। ছাত্রলীগের সভাপতি করিবে বলিয়া আমাকে দিয়া যত কাজ করাইয়াছে, কত অস্ত্র দিয়া কত জায়গায় সন্ত্রাস করাইয়াছে, অথচ আমাকে ছাত্রলীগের সভাপতি করিল না, কথা দিয়া কথা রাখিল না। রেন্টু বলিল, জানো মধু, এইসব কাহিনী প্রকাশ করিয়া আমি একটি বই লিখিয়াছি। মধু বলল, তাই নাকি? কই দেখি, বইটা দেখি। রেন্টু বলিল, বইটা এই মুহূর্তে বাসায় নাই। ওই গ্রন্থে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক গোপন কাহিনী ফাঁস করিয়া দিয়াছি। আমি শুনিয়াছি, জানিয়াছি এবং দেখিতেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হত্যা করিবার চেষ্টা করিতেছেন। আল্লাহ পাক বাঁচাইয়া রাখিলে তো আর হত্যা করিতে পারিবেন না। মধু বলিল, ভাই, আমাকে একটা বই দিন। আপনার কথা শুনিয়া আমার দারুণ আগ্রহের সৃষ্টি হইয়াছে। আমাকে একটা বই দিন। রেন্টু বলিল, সত্যি আমার নিকট এখন বই নাই, থাকিলে আমি তোমাকে অবশ্যই দিতাম। মধু, তুমি কি বিবাহ করিয়াছ? মধু বলিল, করিয়াছি। আমি জিজ্ঞেস করিলাম, বাচ্চা হইয়াছে? সে বলিল, এক মেয়ে। আমি বললাম, আমার 2 মেয়ে, তোমার 1 মেয়ে। মেয়েই ভালো। মেয়ে না হইলে বাবার আদর বোঝা যায় না, স্বাদও বোঝা যায় না। এই যে দেখো না, ঘুম হইতে উঠিয়া মায়ের খোঁজ নাই, সে সোজা বাবার কাছে আসিয়া হাজির। মধু বলিল, আমি একটু বাথরুমে যাইব। আমি বললাম, চলো, ওই যে সোজা বাথরুম। মধু বাথরুমে গেল। মধুকে প্রথম হইতে কেমন অস্থির চঞ্চল মনে হইতেছে। মধু কথা বলিতেছে ঠিকই, কিন্তু তাহাকে স্বাভাবিক সুস্থ মনে হইতেছে না। কি একটা অস্থিরতা, একটা অস্বাভাবিকতা তাহার ভিতরে বিরাজ করিতেছে। এত কথার মাঝেও মনে হইতেছে মধু তাহার ভিতরে কিছু একটা লুকাইয়া রাখিয়াছে, যাহা সে বলিতেছে না। বাথরুম হইতে মধু বাহির হইয়া আসিল, কিন্তু মধুর প্যান্টের চেইন খোলা। মধু সোফার উপর বসিল। প্যান্টের খোলা চেইন হা করিয়া রহিল। খোলা চেইনের ফাঁক দিয়া তাহার জাঙ্গিয়া দেখা যাইতেছে, কিন্তু এইদিকে তাহার কোনো খেয়াল নাই। মধু বলিল, আপনি বাইরে যাইবেন কখন? কোথায় যাইবেন? কখন ফিরিবেন? আমি বলিলাম, না, আজ আমি বাইরে যাইব না। সে বলিল, সারাদিন ঘরেই থাকিবেন? আমি ওকে বললাম, তোমার প্যান্টের চেইনটা লাগাইয়া লও। মধু থতমত খাইয়া বলিল, ও। আমি বলিলাম, আমি আজ বাহিরে যাইব না। কেন, তুমি কি কোথাও যাইতে চাইতেছ? মধু বলিল, না, এমনিতেই জিজ্ঞেস করিলাম। রেন্টু বলিল, আচ্ছা মধু, প্রধানমন্ত্রী আমাকে জেলে না লইয়া সত্যি মারিয়া ফেলিবেন? মধু বলিল, না না, শেখ হাসিনা হত্যা করিবার লোক পাইবে কোথায়? কে শেখ হাসিনার কথা শুনিবে? শেখ হাসিনা বলিল, হত্যা করিয়া ফেলো, আর এমনি একজন আসিয়া হত্যা করিয়া ফেলিবে, ইহা হইতেই পারে না। কে শেখ হাসিনার কথায় মানুষ খুন করিবে? আমাকে কহিলে আমি তো শুনিবই না। ইহা হইতেই পারে না। প্রধানমন্ত্রী চাহিলেও কেউই আপনাকে খুন করিতে আসিবে না। যে আপনাকে খুন করিবে তাহার লাভ কি? আপনি নিশ্চিন্তে থাকিতে পারেন। এমন কিছু করিতে চাহিলেও করিতে পারিবে না। আপনি কি বাইরে যাইবেন না? আমি বলিলাম, না, আমি বাইরে যাইব না, তবে শুধু বাসার বিপরীত দিকে সিমেন্টের দোকানে ফোন করিতে যাইব। মধু জিজ্ঞেস করিল, আপনার বাসার ফোন কি হইল? আমি বলিলাম, আমার বাসার ফোনে শেখ হাসিনার সরকার টেপ রেকর্ডার ফিট করিয়াছে, তাই বাসা হইতে ফোন করা ঠিক হবে না। সে বলল, ও, ফোন করিতে যাওয়া ছাড়া আজ আর বাইরে যাইবেন না? আমি বলিলাম, না, আজ আর আমি বাইরে কোথাও যাইব না। আচ্ছা মধু, যদি বড় ধরনের লোভ বা টোপ প্রধানমন্ত্রী দেন, তাহা হইলে তো কেউ না কেউ আমাকে হত্যা করিতে রাজি হইতেও পারে। সে বলিল, আরে না, কাহারও মাথা খারাপ হয় নাই। রেন্টু একখানি চিঠি লিখিয়া মধুকে দিল। মধু চিঠিটা লইয়া চলিয়া গেল। এমন তাচ্ছিল্যতার সহিত সে চিঠিখানি লইল যে তাহাতে বুঝিতে অসুবিধা হইল না যে এই চিঠিখানির কোনো মূল্যই নাই, গুরুত্বই নাই। গত 10 দিন পলাতক থাকিবার সময় রেন্টুর কাপড় চোপড় সবই ময়লা হইয়া গিয়াছে। এইসব জামা কাপড় ধুইয়া পরিষ্কার করিয়া সঙ্গে লইয়া রাতের আধারে আবার পালাইয়া যাইবে। এই চিন্তা হইতেই কাপড় ধুইবার জন্য রেন্টু ছাদে উঠিল। সে ছোটবেলা হইতে নিজের কাপড় নিজেই ধুইয়া থাকে। কাপড় ধুইবার জন্য ছাদে একটা বিশেষ ব্যবস্থাও রইয়াছে।
রেন্টুদের বাসার ভৌগোলিক অবস্থান হইল BK দাস রোড, ঢাকা হইতে নারায়ণগঞ্জ যাবার সময় একসময়ের মেইন রোড। এই BK দাস রোডের উত্তর পাশের ৬২ নং বাড়িটি রেন্টুদের। রাস্তার দক্ষিণে মহল্লার অন্যান্যদের বাসা। দক্ষিণের এই সকল বাসার পেছনেই ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষিয়ায় রেন্টুদের মহল্লা। BK দাস রোড হইতে বুড়িগঙ্গা নদী দেখা যায় না, বোঝাও যায় না যে ইহা নদীর কূল। রেন্টুর মনটা ভীষণ উতলা, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত হইয়া আছে। চারিদিক হইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খুনি ঘাতকেরা রেন্টুকে হত্যা করিবার জন্য ঘিরিয়া ধরিয়াছে। ছাদে উঠিয়া রাস্তার দিকে যাইতেই সে দেখিল 2টি যুবক তাহাদের বাসার উল্টো দিকে দাঁড়াইয়া বাসার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি ফেলাইয়া রাখিয়াছে। রেন্টু যুবক 2টির চক্ষু এড়াইতে পারিল না। তাহারা তাহাকে দেখিয়া ফেলিল। 3টি মোটরসাইকেলে করিয়া 7 জন আরোহী রেন্টুদের বাসার সম্মুখে থামিল। প্রথম মোটরসাইকেলে 3 জন, দ্বিতীয় মোটরসাইকেলে 2 জন, তৃতীয় মোটরসাইকেলে 2 জন, মোট 7 জন আসিল। দণ্ডায়মান যুবক 2টি রাস্তার অপর পার হইতে মোটরসাইকেলের কাছে আসিয়া দাঁড়াইল। সকলে মিলিয়া কিছু একটা পরামর্শ করিতে লাগিল। এক্ষণে বাসার ভিতরে ঢুকিয়া সবাইকে মারধর করিয়া সকলের সম্মুখে গুলি করিয়া রেন্টুকে হত্যা করিবে, না অপেক্ষা করিবে, বাহিরে আসিলে তারপর হত্যা করিবে, তাহারা কি এই পরামর্শই করিল কিনা তাহা জগৎশ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলা আর উহারা ভিন্ন কেহই জানিল না। রেন্টু চক্ষু অন্যদিকে ঘুরাইয়া পুনরায় ওই স্থানে ফিরাইয়া দেখিল উক্ত স্থানে কেহই নাই, সকলেই উধাও। তাহলে তাহারা গেল কোথায়? এদিক ওইদিক তাকাইল, না, কোথাও তাহাদের ছায়াও দেখা গেল না। মনের গভীরে আরো তোলপাড় শুরু হইল। রেন্টু প্রায় 2 ঘণ্টা ধরিয়া কাপড় ধুইল, গোসল করিল। তারপর 4 তলায় জোহরের নামাজ পড়িয়া 3 তলায় মায়ের কাছে বসিয়া দুপুরের খাবার খাইয়া মাকে বলিল, মা, আমি ভুলুদের দোকান হইতে একটা জরুরি ফোন করিয়া আসিতেছি। সূর্যদেব পূর্ব দিগন্ত হইতে দক্ষিণ কোণ ঘুরিয়া পশ্চিম দিগন্তে হেলিতেছে। রেন্টু নিচে নামিয়া গেটের ভিতরে থাকিয়া কেবল মাথা বাহির করিয়া প্রথমে পশ্চিমে, তারপর পূর্বে, শেষে দক্ষিণে খুব ভালো করিয়া দেখিয়া বাহিরে আসিয়া পুনরায় দেখিল, না, কাহাকেও দেখা গেল না। তবে কি ইহা মনের ভুল? হইতেই পারে। খুব ভালো করিয়া দেখা সত্ত্বেও কোনো খুনিই চোখে পড়ল না। রেন্টু রাস্তা পার হইয়া 9 নং BK দাস রোড মিনা ট্রেডার্স ভুলুদের সিমেন্টের দোকানে প্রবেশ করিল। কবি আব্দুল হাই শিকদারের সহিত রেন্টুর কথা হইয়াছিল। তিনি একটি দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে আমার ফাঁসি চাই গ্রন্থটি ছাপিবার ব্যবস্থা করিয়া দিবেন। রেন্টু ভাবিতেছে, তাহার আর সময় নাই। যত দ্রুত সম্ভব আমার ফাঁসি চাই বইটির বিষয়বস্তু মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া যায়, ততই দেশ এবং জাতির কল্যাণ। তাহার জীবন নির্বাপিত হইতে আর বেশি সময় বাকি নাই। টেলিফোন উঠাইয়া ডায়াল করিলে অপর প্রান্ত হইতে আব্দুল হাই শিকদার ধরিতেই রেন্টু আসসালামু আলাইকুম বলিয়াই কহিল, ছোটবেলায় বেঙ্গলি টু ইংলিশে পড়িয়াছিলাম, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গিয়াছিল। এক্ষণে দেখিতেছি আমার ফাঁসি চাইয়ের গ্রন্থ পত্রিকায় ছাপাইবার আগেই লেখক নিহত হইবে, অথচ আপনি আমার ফাঁসি চাই গ্রন্থটি কোনো পত্রিকায় এখনো ছাপাইতে পারিলেন না। এদিকে আমি যে কোনো সময় মরিয়া খুন হইয়া যাইব। খুনিরা আমার চতুর্পাশ ঘিরিয়া ফেলিয়াছে, তাড়াতাড়ি ছাপাইবার ব্যবস্থা করুন। অন্তত খুন হইবার আগে পত্রিকায় ছাপা হইয়াছে দেখিয়া মরি। কবি আব্দুল হাই শিকদার তার স্বভাবজাত ভঙ্গিমায় হাসিয়া কহিলেন, না না, মরিবেন কেন, আমি তাহার আগেই পত্রিকায় আপনার বই ছাপাইব। মেন্টু কহিল, তাহা দেখিয়া যাওয়া আমার ভাগ্যে রহিয়াছে কিনা তাহা আল্লাহ পাকই ভালো বলিতে পারেন। সে দোকানের দেয়ালের দিকে মুখ করিয়া রাস্তার দিকে পিঠ দিয়া ফোনে কথা বলিতেছিল। কবি আব্দুল হাই শিকদার কি বলিলেন বা কিছুই বলিলেন না, কিংবা ফোন রাখিয়া দিলেন, ইহা বুঝিবার কোনো সুযোগ রহিল না, অবকাশ থাকিল না। ঠাস ঠাস গুলির শব্দ হইল। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক তার বান্দাকে বাঁচাইয়া রাখিতে চাইলে কেহই সেই বান্দাকে হত্যা করিতে পারে না। দয়াময় আল্লাহ তাআলা তার বান্দার বাঁচিবার পথ খোলা রাখেন, উপায় উদ্ভাবন করিয়া রাখেন, আক্রান্ত বান্দাকে সকল প্রকার সিদ্ধান্ত দিয়া থাকেন। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রেন্টুর ভেতরে এই চিন্তা এবং বোধ জন্ম দিলেন, ইহারা খুনি, তোমাকে খুন করিতে আসিয়াছে। বাঁচিতে চাইলে ইহাদের উপর পাল্টা আক্রমণ করিয়া ইহাদের অস্ত্র কাড়িয়া লইয়া ওই অস্ত্র দ্বারা উহাদের হত্যা করিয়া বাঁচিতে হইবে। রাস্তার অপর পার হইতে 3 জন ভাড়াটিয়া খুনি রেন্টুকে হত্যার উদ্দেশ্যে 3টি পিস্তল হইতে ঠাস ঠাস শব্দে সম্মিলিতভাবে উপর্যুপরি গুলিবর্ষণ করিতে করিতে যে ঘরে আসিয়া রেন্টু ফোনে কথা বলিতেছিল সেই ঘরের দিকে তুফান বেগে ছুটিয়া আসিতেছে।
প্রথম গুলির ঠাস শব্দেই রেন্টু চকিত রাস্তার দিকে ঘুরিয়া দাঁড়াইতেই দেখিল ঘাতক খুনির দল পশ্চাৎ দিক হইতে গুলি ছুড়িতে ছুড়িতে তাহার দিকে ছুটিয়া আসিতেছে। প্রথমে রেন্টু একটুখানি চিন্তা করিল, ইহারা কি সাদা পোশাকধারী পুলিশের লোক? পরক্ষণেই বুঝিল, না না, এর আক্রমণকারী পুলিশের লোক নয়, হত্যাকারী খুনির দল। খুনিদের এলোপাথারি গুলিবর্ষণ দেখিয়া বুঝিতে বাকি রহিল না যে প্রধানমন্ত্রীর লেলাইয়া দেওয়া ঘাতক খুনিদের কবল হইতে আজ আর রক্ষা নেই। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক কর্তৃক আদিষ্ট হইয়া দাঁড়াইয়া দাঁড়িয়া কাপুরুষের ন্যায় কাকুতি মিনতি করিয়া বাঁচিবার চেষ্টা করিয়া মরিবার চাইতে বীরের ন্যায় বক্ষ বিস্তার করিয়া শেষ লড়াই করিয়া মৃত্যুকেই শ্রেয় মনে করিল। বিরামহীনভাবে গুলি চালাইতে চালাইতে প্রথমোক্ত খুনি প্রথমেই ঘরে প্রবেশ করিল। যেই প্রবেশ অমনি রেন্টু ডাকাত ডাকাত বলিয়া চিৎকার তুলিয়া খালি হাতে পাল্টা আক্রমণ করিয়া বসিল। খুনিদের প্রথম জনের উপর বিদ্যুৎ গতিতে ঝাঁপাইয়া পড়িয়া তাহার 9mm পিস্তলটি নিজ নিয়ন্ত্রণে লইবার লড়াই শুরু করিল। উদ্দেশ্য প্রথম খুনির পিস্তল কাড়িয়া লইয়া তাহা দ্বারা সকল খুনিকে গুলি করিয়া হত্যা করিয়া নিজে বাঁচিবার চেষ্টা করা। সরকার প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী রেন্টুকে হত্যার সকল আয়োজন সুসম্পন্ন করিয়াছেন। ইহার পরও কি বাঁচিয়া যাওয়া সম্ভব? তবুও যতক্ষণ বাঁচিতে হইবে লড়াই করিয়াই বাঁচিতে হইবে, ইহা ভিন্ন অন্য কোনো পন্থা নেই। ধস্তাধস্তি, মল্লযুদ্ধ, প্রাণপণ লড়াই, বাঁচিবার লড়াই, যথাসাধ্য লড়াই। এই লড়াইয়ে হয় রেন্টুর প্রাণবধ হবে, না হয় প্রধানমন্ত্রীর নিয়োজিত খুনিদের প্রাণবধ হইবে। প্রাণ বাঁচাইতে উভয়ই হাড্ডাহাড্ডি লড়াই করিতেছে, কেহ কাহারে নাহি ছাড়ে সমানে সমান লড়াই করিতেছে। রেন্টু লড়িতেছে প্রাণ বাঁচাইবার শক্তিতে, আর ঘাতক লড়িতেছে প্রধানমন্ত্রীর সরকারি শক্তিতে এবং পুরস্কৃত হইবার আশায়। এই দৃশ্য অনেকেই দেখেন নাই। যাহারা দেখিয়াছেন তাহারাও তারপর কি ঘটিয়াছে কি হইয়াছে তাহা কিছুই দেখেন নাই। উপস্থিত সকলে কাহার আগে কে প্রাণ লইয়া ছুটিয়া পালাইবেন তাহাই বুঝিয়া উঠিতে পারেন নাই। সকলেই পশ্চাৎ দিকে ফিরিয়া প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে প্রাণ লইয়া দৌড়াইতে আরম্ভ করিলেন। রেন্টু মৃত্যুমুখে দণ্ডায়মান হইয়া আজরাইল সম্মুখে বক্ষ পাতিয়া দিয়া জীবন বাঁচাইবার লড়াই করিতেছে। প্রথমেই দক্ষিণ হস্তে পিস্তল চাপিয়া ধরিয়া বাম হস্তে খুনির মুখমণ্ডলে প্রচণ্ড বজ্রমুষ্টি ঘাত করিল, কিন্তু না, খুনি ইহাতে কিঞ্চিত পরিমাণেও টলিল না। ইহার পর দক্ষিণ পা দ্বারা খুনির বুক বরাবর সজোরে লাথি মারিল। ইহাতে খুনি সামান্য বিচলিত হইল। অতঃপর মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষণের কথা রেন্টুর স্মরণ হইল। আদতেই কোনো শিক্ষায় বিফলে যায় না। শিক্ষা থাকিলে কোনো না কোনো মুহূর্তে সেই শিক্ষা কাজে লাগিয়া যায়। এক্ষণে সেই শিক্ষার কথা স্মরণ হইতেই রেন্টু দক্ষিণ পা দ্বারা সজোরে প্রচণ্ড বেগে ঘাতক খুনির বাম হাঁটুতে আঘাত করিল। খুনি পরাভব মানিল। রেন্টু ঘাতকের পিস্তলটি নিজ নিয়ন্ত্রণে কাড়িয়া রইল, কিন্তু মুহূর্তের মধ্যেই পিস্তলখানি বাম পাশে ভূতলে পড়িয়া গেল। আক্রমণকারী খুনিও দক্ষিণ পাশে মাটিতে লুটাইয়া পড়িল। পেছনের অন্য আততায়ী সকলে ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হইয়া গুলি চালনা বন্ধ করিয়া হতবিহ্বল হইয়া দাঁড়াইয়া রহিল। পাল্টা আক্রমণের আকস্মিকতায় অপ্রস্তুত, হতবাক, ভীত সন্ত্রস্ত হইয়া খুনিরা খানিক পিছু হটিল। মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তাহার কার্য মহৎ। কিভাবে কোন সময়ে কাহার প্রতি তিনি কি ব্যবস্থা করেন, আদেশ করেন, তাহা তিনিই জানেন। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক এক্ষণে রেন্টুকে অতি দ্রুত পালাইয়া প্রাণ রক্ষা করিতে আদেশ করিলেন। আল্লাহ কর্তৃক আদিষ্ট হইয়া রেন্টু শত্রুদিগকে নিধনের পুনরায় কোনরূপ চেষ্টা না করিয়া মাটিতে পড়িয়া থাকা 9mm পিস্তলটি নিজ নিয়ন্ত্রণে লইবার চেষ্টা না করিয়া পালাইয়া জীবন বাঁচাইতে অগ্রসর হইল। শত্রু অপ্রস্তুত, এক্ষণে পলায়ন শ্রেয়। ভূতলে ধরাশয়ী শত্রুর দেহের উপর দিয়া এক লম্ফে রেন্টু ঘরের বাহিরে রাস্তায় আসিয়া পড়িল। রাস্তার বিপরীত পাশেই 25-30 গজ দূরে নিজ গৃহ। নিজ গৃহে যাওয়া সমীচীন কিনা ভাবিতে না ভাবিতে একদল পোশাকধারী পুলিশ নয়নগোচর হইল। রেন্টুর বুঝিতে বাকি রহিল না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশেই ঘাতক খুনির দল বিপুল ও বিস্তর পরিমাণ শক্তি লইয়া তাহাকে হত্যা করিতে আসিয়াছে। নিজ গৃহে লুকাইলে ঘাতক দল গৃহমধ্যে প্রবেশ করিয়া মাতা, স্ত্রী, কন্যাদের সম্মুখেই তাকে হত্যা করিবে, তাহাতে কোনো সন্দেহ নেই। যেই ঘরে গুলি করা হইয়াছে রেন্টু সেই বাড়ির ভেতর দিকে ঢুকিয়া পড়িল। তাহাকে দেখিতে দেখিতে আর দেখা গেল না। সে শত্রুচক্ষুর অগোচর হইল। আর কোনো সন্ধান নাই, সংবাদ নাই। প্রাণ বাঁচাইতে প্রাণ লইয়া পালাইতে হইতেছে। এই সময় অন্য কারো কথা, অন্য কোন চিন্তা মনে উদয় হওয়ার কথা নহে। শুধু প্রাণ বাঁচাইবার নানা কৌশল, নানা কথাই মনে মনে উদ্ভাবন করিতেছে। ঘাতক খুনিদের দ্বিতীয় দল
যাহাদের উপর রেন্টুর লাশ লইয়া গুম করার দায়িত্ব রহিয়াছে, তাহারা 2খানি মাইক্রোবাস 1খানি পিকআপ ভ্যান লইয়া লাশ লইবার জন্য ঘটনাস্থলে হাজির হইল। পূর্ব হইতে পোশাকধারী পুলিশ ও SBNSI এর লোকেরা ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশ ও গোয়েন্দা সংস্থার এই সকল সদস্যগণ এইখানে একটি হত্যাকাণ্ড ঘটিবে, রেন্টুকে এইখানে হত্যা করা হইবে ইহা জানিতে পারিয়াই এখানে হাজির থাকিয়াছে। না, হত্যাকাণ্ড রহিত করিতে ইহারা এখানে হাজির হয় নাই, আক্রান্ত ব্যক্তির প্রাণ বাঁচাইবার জন্য হাজির হয় নাই। আবার হত্যাকারীদের প্রতিহত করা কিংবা গ্রেপ্তার করিতেও তাহারা এইখানে হাজির হয় নাই। তাহারা সকলেই আসিয়াছে হত্যাকাণ্ড যাহাতে সুসম্পন্ন হয়, হত্যাকারীগণ হত্যাকাণ্ডের পর যাহাতে স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে নিরাপদে ঘটনাস্থল হইতে চলিয়া যাইতে পারে এবং খুনিরা যাহাতে নিহতের লাশ লইয়া গুম করিতে পারে, সর্বোপরি খুনের কোনো আলামত বা চিহ্ন যাতে না থাকিতে পারে সে ব্যবস্থাই করিতে এবং সে আয়োজন করিতে সম্মিলিত সকলেই লাশ খুঁজিতেছে, কিন্তু লাশ চক্ষুর গোচর হইতেছে না। 9 নং বিকে দাস রোড, ফরাসগঞ্জ, ঢাকা 1100। মিনা ট্রেডার্সের ম্যানেজার শহীদুলকে ঘাতকেরা সকলে মিলিয়া ঘিরিয়া ধরিল। তাহাদের চক্ষুদয় হইতে ঘোর রক্তবর্ণের তেজ সশস্ত্র শিখায় বহির্গত হইতেছে। তাহাদের সম্মিলিত মুখে লাশ কই, লাশ কই রব হইতেছে। ভয়ে শহীদুলের আত্মা খাঁচা হইতে বাহির হইবার উপক্রম হইল। সে বলিল, আমি বলিতে পারিব না। সঙ্গে সঙ্গে খুনির দল কেহ শহীদুলের মাথায় অস্ত্র ঠেকাইল, কেহ বুকে ঠেকাইল, কেহ পিঠে, কেহ বা ঠেকাইল পেটে। বেচারা শহীদুল কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, আমি জানি না, আমি দেখি নাই, আমি পালাইয়া গিয়াছিলাম, আমাকে মারিবেন না, আমার জীবন ভিক্ষা চাই। বলিতে বলিতে শহীদুল জ্ঞান হারাইয়া ভূতলে পড়িয়া গেল। তাহারা দোকানের পর দোকান, ঘরের পর ঘর, শেষে বাড়িঘরের অন্তপুরের মধ্যে প্রবেশ করিল। কি আশ্চর্য, কোথাও লাশ দেখিতে পাইল না। কক্ষে কক্ষে সন্ধান করিয়াও লাশের দেখা পাইল না। সকলেই দেখিতেছে ঘটনাস্থল রক্তে প্লাবিত, অথচ লাশের সন্ধান মিলিতেছে না। খুনিরা ভাবিল নিশ্চয়ই কোনো গুপ্তস্থানে লাশ লুকাইয়া রাখিয়াছে। কোথায় সে গুপ্তস্থান? তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও সেই গুপ্তস্থান সন্ধান করিতে পারিল না। পুলিশ ও SBNSI এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত ভাড়াটিয়া খুনির দল সকলেই ক্ষিপ্ত হইয়া উঠিল এবং বলিতে লাগিল, গত 10 দিন ধরিয়া আমরা সকল অলি গলি রাজপথ সহ গোটা এলাকা নিচ্ছিদ্র রূপে ঘিরিয়া রাখিয়াছি। আমাদের সম্মুখ দিয়া, আমাদের চক্ষুদয়কে ফাঁকি দিয়া মনুষ্য প্রাণী তো দূরে থাকুক, কাক পক্ষী কীটপতঙ্গ পর্যন্ত বাহির হইয়া যাইতে পারিবে না। রেন্টুর পালাইয়া যাওয়ার কোনো প্রশ্নই উঠিতে পারে না। ভূমিতে উষ্ণ রক্তধারা গড়াইতেছে। হয় মরিয়া লাশ হইয়া পড়িয়া থাকিবে, না হয় মুমূর্ষ হইয়া লুটাইয়া পড়িয়া থাকিবে। রাত্রি 8 ঘটিকায় নজিব এবং রামমোহন দাস, যিনি ভারতীয় গুপ্তচর, তিনি প্রধানমন্ত্রীকে জানাইল রেন্টু খুন হয় নাই, ধরা পড়িয়া বন্দীও হয় নাই। কি কৌশলে অতি দ্রুত ক্ষিপ্ত পদে সকলের চক্ষু ফাঁকি দিয়া প্রাণ বাঁচাইল, ইহা কেহই বুঝিতে পারিল না, বলিতেও পারিল না। সে এ পর্যন্ত জীবিত আছে, এই ঢাকা শহরেই আত্মগোপন করিয়া রহিয়াছে। গুলিবিদ্ধ অবস্থায় সে সাংবাদিক সম্মেলন করিয়াছে। আমরা সমস্ত সড়ক, নৌপথে, সড়কপথে, বিমানবন্দরে এবং বাস টার্মিনাল সমূহে আমাদের লোক বসাইয়া রাখিয়াছি। সে নগরের বাহিরে যাইতে পারে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি ব্যস্তভাবে বলিতে লাগিলেন, সে কি কথা, রেন্টু জীবিত? ভারতীয় গুপ্তচর রামমোহন দাসকে প্রধানমন্ত্রী কহিলেন, ওহে, এ কি ভয়ানক কথা! মৃত লাশের চাইতে গুলিতে আহত রেন্টু যে আমার জন্য অত্যাধিক মারাত্মক, তাহা কি তোমরা জানো না? জীবিত তো জীবিতই, আবার আহত অবস্থায় সাংবাদিক সম্মেলন। যাও যাও, এই মুহূর্তেই যাও, এখনই সমস্ত শহর ঘেরাও করো। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, সকল ডাক্তারখানা, নগরের প্রতি রাজপথ, ক্ষুদ্রপথ, প্রকাশ্য স্থান, নগরের প্রতিটি পাড়া মহল্লা, প্রতি ঘর ঘেরাও করিয়া রাখো। দলের সমস্ত ক্যাডারদের ঘোষণা করিয়া দাও, যে রেন্টুকে জীবিত অথবা মৃত ধরিয়া দিতে পারিবে সে তৎক্ষণাৎ নগদ 50 লক্ষ টাকা পাইবে এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস সমূহে উচ্চ মর্যাদার চাকুরি পাইবে। অন্যান্য সকল সুযোগ সুবিধা তো পাইবেই, সে যাহা চাইবে তাহাই পাইবে। আর যে ব্যক্তি রেন্টুকে আশ্রয় দিয়া গোপন করিবে, প্রকাশ মাত্রই কোনো আচার বিচার ছাড়াই তাহাকে হত্যা করা হইবে। কোনো কথাই জিজ্ঞাসা করা হইবে না, হত্যাই তাহার একমাত্র শাস্তি হইবে। গুলিবিদ্ধ হইয়াই তাহাকে মরিতে হইবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কহিলেন, যে সকল পত্রপত্রিকা, সংবাদ মাধ্যম এবং সাংবাদিক যাহারা আমাদের মাসোহারালয়
যে করিয়াই হোক রেন্টুর এই সাংবাদিক সম্মেলন তাহাদের গোপন করিতেই হইবে। অন্যান্য সাংবাদিকদের নগদ অর্থ প্রদান করো, যেন সাংবাদিক সম্মেলনে রেন্টুর বক্তব্য পত্রিকায় প্রকাশিত না হয়। দৈনিক মানবজমিনে শিরোনাম আসে, রেন্টুর পায়ে গুলি লেগেছে। লেখা হয়, আমার ফাঁসি চাই বইয়ের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর উপর হামলা হয়েছে, তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। তার স্ত্রী ময়না বলেছেন, আমি এখনো জানি না রেন্টু কোথায়। গতকাল বিকেল 3টায় ফরাশগঞ্জের বিকে দাস রোডের বাসভবন থেকে বের হয়ে রেন্টু পাশের একটি দোকানে টেলিফোন করতে গিয়েছিলেন। এমন সময় 3টি মোটরসাইকেলে 6-7 জন যুবক রেন্টুর উপর হামলা চালায়। রেন্টুর পায়ে গুলি লেগেছে বলে তার স্ত্রী শুনেছেন, বিস্তারিত কিছু জানতে পারেননি। মুক্তিযোদ্ধা রেন্টু কিছুদিন আগে সরকারিভাবে সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু রেন্টুর বাসায় যায়নি। রেন্টুর স্ত্রী আরও জানিয়েছেন, কয়েকদিন যাবৎ গোয়েন্দা সংস্থার লোকজন এসে নানাভাবে হয়রানির চেষ্টা করছে। দ্য ডেইলি স্টার পত্রিকায় শিরোনাম আসে, অথর ক্লেমস হি ওয়াজ শট ফর হিজ বুক। মতিউর রহমান রেন্টু, অথর অফ আ কন্ট্রোভার্সিয়াল বুক আমার ফাঁসি চাই, was shot in his leg by unidentified gunmen at BK Das Road, Farashganj area in the city yesterday. An armed gang attacked Rentu while he was passing through the area. 4 bullets stuck by his left leg, Rentu told newsmen at DRU office in the evening. 21 জুন 2000 সালের দৈনিক ইনকিলাব পত্রিকায় বড় করে শিরোনাম হয়, আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক গুলিবিদ্ধ। স্টাফ রিপোর্টার লেখেন, আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক মতিউর রহমান রেন্টু গতকাল বিকেলে রাজধানীর সূত্রাপুর থানার বিকে দাস রোড এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। মতিউর রহমান জানান, ওই গ্রন্থটি লেখার কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষমতাসীন দলের ক্যাডাররা তাকে প্রাণনাশের উদ্দেশ্যে গুলি করে। তিনি জানান, ঘটনাটি ঘটেছে বিকাল 3:30টায় 9 নম্বর বিকে দাস রোডে। এ সময় তিনি 9 নম্বর বিকে দাস রোডের একটি ফোন ফ্যাক্সের দোকানে বসে ফোন করছিলেন। এই সময় 3 যুবক দোকানে ঢুকে পরপর 5 রাউন্ড গুলি করে। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, আর বাকি 4 রাউন্ড গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে অস্ত্রধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তরা পালিয়ে গেলে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে জীবনের নিরাপত্তার জন্য ব্যবস্থা করতে অনুরোধ করেন। তিনি বলেন, 71-এ দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছি, আজ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনাদের সাথে এই কথা বলছি, একটু পরে বাঁচব কিনা জানি না। এখন আমি যদি মারা যাই, তবে আপনারা মনে রাখবেন আমার মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী থাকবেন। তিনি আরও বলেন, 97 সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 6 ব্যক্তিকে অবাঞ্ছিত করা হয়। ওই 6 ব্যক্তির মধ্যে আমিও ছিলাম। আমাকে কেন অবাঞ্ছিত করা হয়েছে আমি জানি না। এই লেখনীর সাথে পত্রিকায় প্রকাশ করা হয় গুলিবিদ্ধ পায়ের ছবি। প্রধানমন্ত্রীর আদেশ মতো তখনই সকল ব্যবস্থাদি সম্পন্ন হইল। ঘোষণা প্রচলিত হইল। অর্থলোভে অনেক সাংবাদিক, অনেক সংবাদপত্র রেন্টুর সাংবাদিক সম্মেলন সংবাদ পত্রিকায় প্রকাশ করিল না। কোনো কোনো পত্রিকা আবার ভেতরের পাতায় ক্ষুদ্রাকারে ভগ্নাংশ প্রকাশ করিল। এমনভাবে প্রকাশ করিল যে সংবাদের আগা মাথা কিছুই বোঝা গেল না। কত সন্ত্রাসী অর্থলোভে রেন্টুর অন্বেষণে ছুটিল। তারা নানা স্থানে নানা জায়গায় চারিদিকে সন্ধান করিয়া ব্যস্তভাবে ছোটাছুটি করিয়া বেড়াইতে লাগিল। যদিও এই মুহূর্তে কাহারও মুখচ্ছবি চোখের আয়নায় ভাসিয়া উঠিবার কথা নয়, তথাপিও একটি ছবি, একটি মুখশ্রী বারবার রেন্টুর চোখের পর্দায় উদিত হতে লাগিল এবং আপন মস্তিষ্ক বারবার তাহা স্মরণ করাইয়া দিতে লাগিল। কোনো মুখশ্রী চিনিবার ইহা সময় নয়, কিন্তু মস্তিষ্ক তাহা চিনাইয়াই ছাড়িবে। মস্তিষ্কের উপর্যুপরি পীড়াপিড়িতে হঠাৎ রেন্টুর খেয়াল করিল, ওই মুখখানি তাহাকে খুন করিতে আসা প্রথম খুনির, যাহাকে মারিয়া ভূতলে ফেলিয়া পিস্তল কাড়িয়া লইয়াছিল। ওই মুখচ্ছবিখানি সেই খুনির, যাহার নাম মধু। যে মধু ভোরবেলায় আসিয়া রেন্টুর সঙ্গে অনেক কথা কহিয়া গিয়াছিল। প্রধানমন্ত্রীর পুরস্কার পাইবার লোভে মধু নিজেই দলবল লইয়া রেন্টুকে হত্যা করিবার চেষ্টা চালাইয়াছিল। মধু কি বুঝিল না রেন্টু তাহাকে চিনিয়া ফেলিবে? কেন বুঝিবে না? নিশ্চয়ই বুঝিয়াছিল। তখন সে নিশ্চয়ই ভাবিয়াছিল, রেন্টুকে তো মারিয়াই ফেলিব, সে তো নিহত হবেই, সুতরাং মৃত লোক চিনিলেই কি আর না চিনিলেই কি। রেন্টুর নিজ গৃহে যাইতে 1 মিনিটও লাগিত না। তথাপিও সে নিজ গৃহে প্রবেশ না করিয়া পোশাক পরিহিত পুলিশ দেখিয়া 9 নং বিকে দাস রোডের বাড়িতে ঢুকিয়া পড়িল। ওই বাড়িতে ঢুকিবার সময় উদ্দেশ্য ছিল এই বাড়ির 2য় তলায় এই পরিবারের আশ্রয় লইয়া থাকিবে। কিন্তু পুলিশ দেখিয়া রেন্টু পরিষ্কার বুঝিতে পারিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহার এবং সরকারের এই 2-এর সমস্ত শক্তি লইয়া রেন্টুকে হত্যা করিতে ঝাঁপাইয়া পড়িয়াছেন।
দ্বিতীয় তলায় এই পরিবারে আশ্রয় লইলে সে আটকা পড়িয়া যাইবে এবং বাঁচিয়া যাইবার অন্যমাত্র সুযোগ থাকবে না। এইখানে সে মোটেও নিরাপদ নয়। সরকারি পুলিশের প্রত্যক্ষ মদত লইয়া খুনিরা তাহাকে খুন করিতে আসিয়াছে। সুতরাং দ্বিতীয় তলায় না যাইয়া বাড়ির পেছনে দক্ষিণ দিকের বুড়িগঙ্গা নদীর ধারের গেট খুলিয়া বাহির হইয়া যাইয়া আবার বাহির হইতে গেট লাগাইয়া দিয়া পাশেই ছোট একটি কাঠের ফার্নিচার্সের কারখানার টেবিলের তলায় লুকাইল। টেবিলের তলা হইতে রেন্টু বাহিরের সব কিছুই দেখিতে পাইতেছে, কিন্তু রেন্টুকে দেখিতে হইলে একেবারে টেবিলের ধারে আসিতে হইবে। রেন্টু পঞ্চ ইন্দ্রিয় সজাগ করিয়া পলকহীন দৃষ্টিতে সকল কিছু প্রত্যক্ষ করিতেছে। খুনি শত্রুরা যদি টেবিলের নিকট আসে তাহলে পুনরায় তাহাদের উপর ঝাঁপাইয়া পড়িয়া আক্রমণ করিবে, এই সিদ্ধান্ত তাহার লওয়াই আছে। মরিতেই যদি হয় তাহলে একা কেন, শত্রুপক্ষের অন্তত একজনকে তো সঙ্গে লইয়া মরিতে হইবে। নদীর ধারের কয়েকজন শ্রমিক এবং অন্য কয়েক লোক রাস্তার দিকে ঘাতক খুনির দল যেই দিকে সেই দিকে উঁকিঝুঁকি দিতেছে। যে কারখানার টেবিলের তলায় রেন্টু লুকাইয়াছে, একজন কাঠমিস্ত্রি কারখানার দরজায় বসিয়া কাজ করিতেছে। এই কাঠমিস্ত্রির নাম বাদল চন্দ্র মণ্ডল। এই মিস্ত্রির মাথার উপর দিয়া লাফাইয়া রেন্টু টেবিলের তলায় লুকাইয়াছে। কাঠমিস্ত্রি সবই দেখিয়াছে এবং বুঝিয়াছে, কিন্তু এইক্ষণে সে এমন ভঙ্গিমায় দরজায় বসিয়া কাজ করিতেছে যেন এদিকে কেহই আসে নাই, কিছুই হয় নাই, কিছুই দেখে নাই, সকল কিছু নিতান্তই স্বাভাবিক। মিস্ত্রির কাজের ধরন আর আচরণে অন্তত তাহাই মনে হইবে। মিস্ত্রি যে রেন্টুকে রক্ষা করিতে চাহিতেছে ইহা রেন্টু বুঝিল। রিক্সা, ভ্যান, গাড়ি চালক মোস্তফাকে দেখা গেল রাস্তার দিকে খুনিদের দিকে উঁকিঝুঁকি করতে। অন্য একজন লোক আসিয়া কারখানার দরজা হইতে যে গেট দিয়া রেন্টু বাহির হইয়া আসিয়াছে সেইখান পর্যন্ত পা দিয়া ডলিয়া ডলিয়া মাটিতে কিসের চিহ্ন যেন মুছিতে লাগিল। রেন্টু ভাবিল, লোকটি কিসের চিহ্ন মুছিতেছে? রক্ত মুছিতেছে নাকি? তবে কি আমার গুলি লাগিয়াছে? টেবিলের তলায় বসিয়া থাকা অবস্থায় নিজের দিকে তাকাইয়া দেখিল নীল রঙের লুঙ্গি আর শার্ট রক্তে ভিজিয়া কালো বর্ণ ধারণ করিয়াছে। টেবিলের তলায় রক্ত ভাসিয়া গিয়াছে। রেন্টু যেই দিক দিয়া আসিয়াছে ফোটা ফোটা রক্তধারা ঝরিয়া তাহার আগমন পথ চিহ্নিত হইয়া আছে। ওই লোকটি সেই রক্ত মুছিতেছিল, যাহাতে বুঝিতে পারা না যায় যে আহত রেন্টু এই দিকেই আসিয়াছে। রেন্টুকে বাঁচাইতে তাহার এই চেষ্টা। রক্ত দেখিয়া রেন্টু বুঝিতে পারিল তাহার গুলি লাগিয়াছে, কিন্তু শরীরের কোথায় গুলি লাগিয়াছে তাহা রেন্টু বুঝিল না, বুঝিতে চাহিলও না। একবার মনে হইয়াছিল কোথায় গুলি লাগিয়াছে দেখি, পরক্ষণই মনে হইল দেখিলে নার্ভাস হইয়া যাইতে পারি। দুর্বল হইয়া যাইবার ভয়ে কোথায় গুলি লাগিয়াছে তাহা সে দেখিল না। শরীরে পিপিলিকা কামড়াইলে না দেখিলেও অনুভব করা যায়, কিন্তু আশ্চর্য, শরীরে 4টি গুলিবিদ্ধ হইয়াছে, অথচ রেন্টুর পিপিলিকা কামড় সম অনুভূতিও হইল না। রাস্তায় সশস্ত্র সন্ত্রাসী খুনিদের উল্লাস শোনা যাইতেছে। রেন্টু বুঝিল এইখানে এভাবে থাকিলে সে বাঁচিবে না। হয় ঘাতক খুনির দল পুনরায় তাহাকে গুলি করিয়া হত্যা করিবে, না হইলে রক্তক্ষরণ হইতে হইতে রক্তশূন্য হইয়া মৃত্যুবরণ করিবে। এইখান হইতে পালাইয়া যাওয়াই স্থির হইল। ক্ষীণ কণ্ঠে ও ইশারায় ভ্যান চালক মোস্তফাকে ডাকিয়া একটি নৌকা ঠিক করিয়া আনিতে বলিল। ইহাকেই বলে আল্লাহ তাআলার কুদরত। যেখানে নৌকা আনিতে 25-30 মিনিট সময় লাগিবে, সেখানে 1 মিনিটেরও কম সময় মোস্তফা নৌকা ঠিক করিয়া আনিল। রেন্টু রক্তমাখা জামাটা ছিঁড়িয়া ফেলিয়া দিল। কেহ একজন একটি ছোট ছেঁড়া গামছা আগাইয়া দিল। লুঙ্গি খুলিয়া গামছা পরিতে যাইয়া দেখিল বাম পায়ের হাঁটুর নিচের পেছনের অংশে মাংসগুলি উড়িয়া গিয়াছে। ইহা দেখিয়া লুঙ্গি দিয়া ক্ষতস্থান ঠাকিয়া গলায় গামছা বাঁধিয়া ধীর পায়ে নৌকায় গিয়া উঠিল। নৌকা চলিতে শুরু করিল। ভ্যানচালক মোস্তফা তার নিজের পরনের শার্টটা খুলিয়া ভাই জামাটা লইয়া যান বলিয়া নৌকার দিকে ছুঁড়িয়া মারিল। জামাটা নৌকার 2-3 হাত পেছনে পানিতে পড়িয়া গেল। মাঝি নৌকা ঘোরাইয়া তুলিতে চাহিলে রেন্টুর ধমকে সোজা চলিতে শুরু করিল। মোস্তফার জামাটি পানিতে তলাইয়া গেল। মাঝি কহিল, কোথায় যাইব? কোথায় যাইবে, কি করিবে, কোন পথে কোথায় গেলে জমের হাত হইতে রক্ষা পাইবে, কিছুই স্থির করিতে না পারিয়া রেন্টু কহিল, সোজা পূর্ব দিকে চলিয়া যাও। পূর্ব দিকে নৌকা চলিতে লাগিল। রেন্টু ঠিক স্থির করিতে পারিতেছিল না কোন দিকে যাইবে, কোথায় যাইবে, কোথায় গেলে জীবন বাঁচিবে। সম্মুখে ঢাকা জেলা পুলিশ হেডকোয়ার্টার মিল ব্যারাক। বেশিক্ষণ নৌপথে নৌযোগে চললে শত্রুদের নজরে পড়িয়া যাইতে পারে। মিল ব্যারাক পুলিশ লাইনের প্রাচীর টপকাইয়া ভিতরে ঢুকিয়া গেলে আপাতত খুনিদের নজরের বাইরে যাওয়া যাইবে। 2. খুনির দল সড়কপথে এইখানে আসিতে চাহিলে 20-30 মিনিট সময় লাগিবে। 3. অস্ত্রসহ এইখানে ঢুকিতে পারিবে না। 4. এইখানে কিছুক্ষণ প্রাণ বাঁচাইবার কৌশল ও পন্থার কথা ভাবিতে পারিবে।
এই সকল ভাবনা ভাবিয়া রেন্টু নৌকার মাঝিকে মিল ব্যারাক যাইতে বলিল। নৌকা মিল ব্যারাক ঢাকা জেলা পুলিশ হেডকোয়ার্টারের দিকে যাইতে লাগিল। এই অবসরে আস্তে আস্তে লুঙ্গি উঠাইয়া দেখিল বাঁ পায়ের হাঁটুর নিচের পেছনের দিকে 2টি এবং নিতম্বের বাঁ দিকে 2টি, মোট 4টি গুলি রেন্টুর দেহে বিদ্ধ হইয়াছে। রেন্টু নদীর পানি দ্বারা বুলেটের ক্ষতস্থান ও রক্ত বারবার ধুইতে লাগিল। নৌকা মিল ব্যারাকের পেছন দিকে ভিড়িল। গুলির আঘাতে আহত স্থানগুলি হইতে রক্তধারা ঝরিতেছে। এতক্ষণ পানি দ্বারা ধুইয়াও রক্ত ঝরা বন্ধ হইল না। রেন্টু চিন্তা করিল, এই রক্তমাখা লুঙ্গি ও স্যান্ডেল পরিহিত থাকিলে মানুষের মনে সন্দেহের উদ্বেগ হইবে, নানা জনে নানা প্রশ্ন জিজ্ঞাসা করিবে। তাহা ছাড়া মিল ব্যারাকের পুলিশেরা তাহাকে আটকও করিতে পারে। কিন্তু রক্তমাখা লুঙ্গি স্যান্ডেল ধুইয়া পরিষ্কার করিবার সময় তাহার নাই। দয়াময় পরম আল্লাহ পাক যাহা করেন নিঃসন্দেহে মঙ্গলের জন্যই করেন। শ্রমিকের দেয়া ছেঁড়া ফাটা ছোট গামছাটি কোনো ক্রমে টানিয়া টুনিয়া পরিয়া লুঙ্গি আর স্যান্ডেল মাঝিকে দিয়া সুইপারের বেশ ধারণ করিয়া উঁচু প্রাচীর টপকাইয়া মিল ব্যারাক পুলিশ লাইনের ভেতরে রেন্টু লাফাইয়া পড়িল। এই দিকটায় সারিবদ্ধ আধা কাঁচা পায়খানা ও প্রস্রাবখানা, সামান্য ঝোপঝাড় আবর্জনা পার হইয়া খোলা জায়গায় গাছের আড়ালে আসিয়া রেন্টু বসিয়া পড়িল। সামনে পুলিশ লাইনের ভেতরকার রাস্তা, রাস্তার আরও পরে সুবিশাল মাঠ, মাঠের 3 দিকে লাল রঙের পুলিশ ফাঁড়ির লম্বা লম্বা বিল্ডিং। দূরের মাঠের উত্তর পাশে 5-6টা পুলিশের লরি ও পিকআপ। একটি লরির পাশে খাকি পোশাক পরিহিত কতগুলো পুলিশ জড়ো হইয়া আছে, হয়তো ডিউটি হইতে মাত্র আসিয়াছে অথবা ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হইতেছে। চারিদিকে কত পুলিশের যানবাহন, অস্ত্রশস্ত্র। রেন্টুর একবার মনে হইল এই পুলিশদের কাছে আশ্রয় লইতে। পরক্ষণেই মনে হইল, না, এই পুলিশ তাহাকে আশ্রয় দিবে না, রক্ষাও করিবে না। যখনই পুলিশেরা বুঝিবে দেশের প্রধানমন্ত্রী রেন্টুকে হত্যা করিতে চাহিতেছে, তখনই তাহারা ঘাতক খুনিদের সংবাদ দিয়া তাহাদের সম্মুখে রেন্টুকে ঠেলিয়া দিবে। কিছুক্ষণ আগেই তো ঘাতক খুনিদের সাথেও পুলিশ ছিল, এখনই এখান হইতে পালাইয়া যাইতে হইবে। চতুর্দিকে চেকপোস্টে সশস্ত্র পুলিশ পাহারায় রইয়াছে। এই চেকপোস্ট পার হইয়া রেন্টুকে রাস্তায় যাইতে হইবে। পরিধানে জামা নাই, পায়ে পাদুকা নাই, কোমরে ছেঁড়া ফাটা ছোট জরাজীর্ণ গামছা। এই গামছা দ্বারা লজ্জা নিবারণ হইতেছে না, সবই দেখা যাইতেছে প্রায় উলঙ্গ। পায়ের একাংশের মাংস নাই, দেহের অপর 3 অংশ সহ মোট 4 অংশ ক্ষত বিক্ষত, তা থেকে আবার রক্ত ঝরিতেছে। রেন্টু হাঁটিতেছে, লক্ষ্য চেকপোস্ট পার হইয়া রাস্তায় যাওয়া। এই রাস্তাটাই একসময় ঢাকা নারায়ণগঞ্জের মেইন রোড ছিল। ওই রাস্তায় যাইবার জন্য রেন্টু হাঁটিতেছে, কিন্তু তাহার পর কোথায় যাইবে রেন্টু তাহা জানে না, কি করিবে তাহাও জানে না। ভাবলেশহীনভাবে আকাশপানে তাকাইয়া উদাস চিত্তে রেন্টু হাঁটিতেছে। দেখিলে সকলেই মনে করিবে এ এক বদ্ধ পাগল। চেকপোস্টের সশস্ত্র পুলিশ প্রহরী অবাক বিস্ময়ে দেখিতেছে আর মনে মনে ভাবিতেছে, এ পাগল সবার অলক্ষ্যে চোখের পলকে কিভাবে ভিতরে ঢুকিল। এ আপদ আপনা আপনি বাহির হইয়া যাইতেছে, তাহাকে বিনা বাক্যে বাহির হইয়া যাইতে দেওয়াই শ্রেয় হইবে। রেন্টু আকাশপানে চাহিয়াই হাঁটিতেছে, আসলে সে সবই দেখিতেছে। পাগলরূপী রেন্টু প্রহরীর সম্মুখ দিয়া রাস্তায় আসিয়া পড়িল। তাহার এক বন্ধুর আলমগঞ্জের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ডান দিকে ঘুরিতেই মনে পড়িল অত্যন্ত শ্রদ্ধেয় ও বিশ্বস্ত এলাকার বড় ভাই আনোয়ারুল হক মনু ভাইয়ের কথা। এই তো রাস্তার উল্টো পাশে মনু ভাইয়ের বাসা। সঙ্গে সঙ্গে রাস্তা পার হইয়া মনু ভাইয়ের বাসার গেটের কড়া নাড়িতে লাগিল রেন্টু। আর মনু ভাই বলিয়া ডাকিতে লাগিল, বলিতে লাগিল, আমি রেন্টু, আমি রেন্টু। এই বেশে যে কেউই রেন্টুকে দেখিলে চিৎকার দিয়া উঠিবে, এই আশঙ্কায় আমি রেন্টু বলিতে লাগিল। মনু ভাই গেট খুলিয়া দিলে সঙ্গে সঙ্গে রেন্টু ভেতরে ঢুকিয়া পড়িলে ভাবি ওরে বাবারে বলিয়া চিৎকার শুরু করিয়া দিল। রেন্টু বলিল, আমি রেন্টু, আমাকে গুলি করা হইয়াছে, আমি পালাইয়া আসিয়াছি। মনু ভাই, চুপ করো, ও আমাদের রেন্টু, চুপ করো বলিয়া তাহার স্ত্রীকে থামাইলেন। রেন্টু বলিল, দ্রুত আমাকে একটি শার্ট প্যান্ট দিন। মনু ভাই ভাবি শার্ট প্যান্ট আনিয়া দিলেন। রেন্টু প্যান্ট শার্ট পরিতে পরিতে বলিল, আমাকে কিছু টাকা দিন। তাহারা টাকা আনিতে ঘরে ঢুকিল। জন্মদাত্রী মাতাকে জীবনে আর দেখিবার আশা, প্রাণাধিক প্রিয় কন্যাদের দেখিবার আশা, প্রিয়তম অর্ধাঙ্গিনী স্ত্রীকে দেখিবার আশা, বাঁচিয়া থাকিবার আশা ইত্যাদি অন্তর হইতে একেবারে উধাও হইয়া গেল। দেশের 1 ইঞ্চি জমিও প্রধানমন্ত্রীর ক্ষমতার বাইরে নাই, নিয়ন্ত্রণের বাইরে নাই। অতএব রেন্টুর বাঁচিবার সম্ভাবনাও নাই, তাহার মৃত্যু সুনিশ্চিত। এক্ষণে রেন্টুর একমাত্র আশা, একমাত্র চিন্তা, একমাত্র কর্ম প্রধানমন্ত্রীর পদে বসিয়া শেখ হাসিনা তাহাকে হত্যা করিল। মৃত্যুর আগে দেশবাসীকে শুধু এই কথাটুকুই জানাইয়া জীবন প্রদীপ নির্বাপিত করা।
আহত রেন্টুর চিন্তাস্রোত খরতর বেগে বহিতে লাগিল। সমস্ত দেহ মন প্রবল বেগে চঞ্চল এবং রোমাঞ্চিত হইল, কিন্তু দয়াময় পরম দয়ালু সৃষ্টিকর্তা তাহাকে স্থির শীতল রাখিলেন। কে বা কারা মনুভাইয়ের বাড়ির সেই গেটের কড়া জোরে জোরে নাড়িতে লাগিল। রেন্টু যেই গেট দিয়ে ভিতরে আসিয়াছে, রেন্টু ভাবিল, তবে কি ঘাতক খুনির দল এইখানে আসিয়া পড়িয়াছে? মুহূর্তের মধ্যে সে মনুভাইয়ের বাড়ির পেছন দিক দিয়া পালাইয়া গেল। কেহ বুঝিতে পারিল না যে রেন্টু পালাইয়া গিয়াছে। সরকার প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা প্রশাসনকে রেন্টুকে হত্যা করিতে নিয়োজিত করিয়াছেন। এক্ষণে রেন্টুর বাঁচিবার কোনো সম্ভাবনা নাই, বাঁচিবার কোনো উপায়ও নাই। ভয়ানক বিপদগ্রস্ত রেন্টুর মৃত্যু প্রায় নিশ্চিত হইয়াছে। তথাপিও সর্বশক্তিমান আল্লাহ তাআলার দয়া ও কৃপায় রেন্টু হতাশ হইল না। সে নতুন প্রকার চিন্তায় মগ্ন হইল। বাঁচিবার বিন্দুমাত্র চিন্তা পরিহার করিয়া স্থির করিল, মরিয়া তো যাইবই, কোনো প্রকারে বাঁচিবই না। যখন মরিয়াই যাইব, তখন মানুষদের কাছে, জনগণের কাছে প্রধানমন্ত্রীর পদে বসিয়া শেখ হাসিনা খুনিদের দিয়া আমাকে হত্যা করিল, এই বলিয়াই মরিব। ইহা স্থির করিয়া প্রেস ক্লাব অভিমুখে রওনা হইল।